আমার জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়িয়ে তারই একটি কথা আপনাদের বলতে বসেছি। এ কথা বলতে বলতে আমার চোখের কোণে জল চলে আসছে। আমি সুকুমার, আবোল তাবোল লিখিয়ে সুকুমার রায় নই। আমার পদবী চক্রবর্তী, সুকুমার চক্রবর্তী, বামুনের ছেলে। আমার যখন খুব অল্প বয়স, যখন আমি মায়ের কোলে কোলে ঘুরি, যখন কাকা কাকিমার আদর খাই, প্রতিবেশীরা আলতো করে গাল টিপে দিয়ে যায়, তখনই একটি দুর্ঘটনায় আমার বাবা মারা যায়। তুমি চুরি করে কেন এসেছ ওগো মরণ, হেমর মরণ, এমনি করে কি ওগো চোর, বিছাইয়া দিবে ঘুম ঘোর, করি হৃদি তলে অবতরণ। আছে মৃত্যু, আছে দুঃখ, বিরহ দহন লাগে। সত্যি আমাদের জীবন দুঃখ লাঞ্ছিত। মাঝে মাঝে আমার মা গুনগুন করতেন, দুঃখের বেশে এসেছ বলেই তোমায় নাহি ডরিব হে, যেথায় ব্যথা তোমায় সেথা নিবিড় করে ধরিব হে। আমার মায়ের অভয়ারণ্যে, মায়ের স্নেহের বটচ্ছায়ায় আমার কৈশোর এবং শৈশব কেটেছে। মায়ের কথা কত বলবো, বললে তো শেষ হবে না। একবার খুব ইচ্ছে হয়েছিল একটা ডিকশনারি কিনি। অবাক কথা, গরিবের ঘোরারও ঘোলে মুশকিল। যারা নুন আনতে পান্তা ফুরিয়ে ফেলে, যাদের কোনো দিন খাওয়া জোটে আবার কোনো দিন জোটে না, অজগর ব্রতই যাদের জীবনের একমাত্র ব্রত, তাদের বাড়ির ছেলে ডিকশনারি কেনাটা একটা বিশেষ বিলাসিতা ছাড়া কিছু নয়। আমাদের কয়েকটা বাসথোপ থেকে 15টা বাঁশ বিক্রি করলেন মা। গুনে গুনে 15 টাকা পেলেন। ওই টাকা দিয়ে ডিকশনারি কিনেছিলাম। আমাদের স্কুলটা খুব ছোট। স্কুলের পাশে একটা মাঠ আছে। গ্রীষ্মকাল, গ্রীষ্মের দাবদাহে ধরিত্রী তখন তৃষ্ণার্ত। সময়টা কবি পক্ষের সময়। আমাদের স্কুলে গান গাইতে এসেছিল একটি মেয়ে। পরনে লাল পেরে শাড়ি, মাথায় ফুলের গয়না। আর এই মেয়েটি শুনিয়ে গেল, হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়, হায় সজনী হায়। এতকাল পর্যন্ত গান জিনিসটা আমরা কেবল রেডিওতেই শুনেছি, আর ভাবতাম মাইকে শোনা যায়। কেউ কেউ কলের গানেও গান শোনে। শুনেছিলাম শহরের বাবুরা নাকি টেপা মেশিন মানে টেপ রেকর্ডার চালিয়ে গান শোনে। এমন গান যে আমি নিজে কানে শুনব ভাবিনি। মেয়েটির নাম সরস্বতী, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। মেয়েটির বাবার নাম দ্বিজেনবাবু। দ্বিজেনবাবু পুলিশে চাকরি করতেন। অবসর নিয়ে গ্রামে ছাদ পেটানো বাড়ি করেছে। আমার বন্ধু কুমোদ, শঙ্কর আর আমি তিনজনে মিলে বাড়িটার নাম দিয়েছিলাম রাজবাড়ি। বাড়ির কাছে যাওয়ার সুযোগ আমাদের কোনোদিন হয়নি। দূর থেকে বাড়িটাকে সসম্ভ্রমে দেখতাম। দিন কেটেছে কষ্টে, যন্ত্রণায়। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সোশিওলজিতে এমএ পাশ করলাম। তারপর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ, আর তারপরে আরেকটি কলেজ থেকে বিএড। এত সব করাতে গিয়ে আমার মায়ের যা ছিল গয়না গাটি, জমি জমা অর্ধেকই চলে গেছে। এমনি করে 2-4 পয়সা পাই। কেউ যদি দয়া করে বলে বাড়িতে গিয়ে ভাগবত পাঠ করে দিয়ে আসতে, আমি পাঠ করে দিয়ে আসি। হে কৃষ্ণ করুণাও সিন্ধৌ দীনবন্ধৌ জগৎপতে গোপীশ গোপিকা কান্তম রাধাকান্তম নমস্তুতে। মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, গোপীনাথ দয়া করু যাতে আমাদের মোটা ভাত কাপড়ের অভাব না হয়। একদিন সকলকে অবাক করে দিয়ে আমি একটা স্কুলের ইন্টারভিউ দিলাম। চাকরিও হয়ে গেল, সরকারি চাকরি। সেই দিন আমার মা অদ্ভুত বিস্ময় নিয়ে আমার দিকে তাকিয়েছিলেন। এতদিনের পরিশ্রমের বেতন নিয়েছেন তিনি। তিনি যেন এত খুশি, সে খুশিতে তার চোখ দিয়ে জল চলে এসেছিল। এরপর
আমার নতুন জীবন শুরু। শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। শরৎ এসেছিল, তার সঙ্গে আলোর বেণু বাজিয়ে এই বিশ্বভুবনকে মাতিয়ে দিয়ে মা দুর্গাও এসেছেন মর্তে। আর আমাদের স্কুল ছুটি হয়ে গেল। স্কুলের ছুটিতে আমি বাড়িতে গেলাম। বাড়ির আম গাছটার পাশে বসে বসে মায়ের সাথে গল্প করছি। মা দেখলাম আমার সঙ্গে কথা বলতে বলতে মাঝে মাঝেই বিষণ্ণ হয়ে যাচ্ছেন। এমনই সময় একটি মেয়ে ঢুকলো, অপূর্ব সুন্দরী তন্বী যুবতী মেয়ে। মাথায় সিঁদুরের আভাখানি স্পষ্ট, হাতে শাখা, শতচ্ছিন্ন ময়লা পোশাক। আমাকে বললে, সুকুমার শোন একটা কথা। আমি বললাম, বল। বললাম, কোনো একটা কাজ দিতে পারিস? যে কোনো কাজ, বাসন মাজার কাজ, কাপড় কাচার কাজ, আর আর কি কাজ চাই তোর? বলল, কোনো বাচ্চাকে পরিচর্যার কাজ যেমন হয়। আমার বুকের ভিতরটা হু হু করে উঠল। বেদনার্ত চিত্তে বলে উঠলাম, আমার যদি দুটো ভাত জুটে যায়, তোরও জুটে যাবে। আমি থাকতে তোর চিন্তা নেই। মুখে বলা অনেক সোজা, তার থেকে কাজে করা ঢের ঢের কঠিন, এই আমি বেশ বুঝি। তারপর ওর সঙ্গে আর দেখা হয়নি কোনো দিন। এরপরে কেটে গেছে আরও অনেক দিন। মাও পাড়ি দিয়েছেন স্বর্গে, বৈকুণ্ঠ ধামে। আমি তখন শিক্ষকতার চাকরি থেকে ছুটি নিয়েছি। একদিন গ্রামে যেতে ইচ্ছে হলো। রাঙা পথে ভাঙা পায়ের চিহ্ন ফেলে আমি গ্রামে এলাম। আমাদের ছোট গ্রামের ছোট ছোট ঘরগুলি আগের মতোই আছে। রাস্তায় বিজলি বাতি, গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। গ্রামটাকে দেখে একটু একটু আলাদা মনে হলো। তবে গ্রামের মানুষের ভালোবাসাগুলো আগের মতোই অকৃত্রিম। রিক্সা করে গ্রাম ঘুরছি। অদূরেই দেখি একটি পরিত্যক্ত বাড়ি। বাড়িতে ময়লা জমেছে, নোনাথেরা দেওয়াল, দেয়ালের যত্রতত্র বটগাছ, জংলি গাছ। এই তো সেই রাজবাড়ি, এই তো সরস্বতীদের বাড়ি। রিক্সাওয়ালাকে বললাম, রিক্সা থামাও, এখানেই আমি নামবো। থামলো রিক্সা, নামলাম। পাশেই একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল। বললাম, এটা কার বাড়ি জানিস? ছেলেটি বলল, কাকু কাকু, এটা দ্বিজেনবাবুদের বাড়ি। ওর বাবা পুলিশ ছিল, মেয়েটির নাম সরস্বতী, দিদি মারা গেছে। অনাহারি, অর্ধাহারি, বিনা চিকিৎসায় মারা গেছে সরস্বতী। ভাবলে অবাক লাগে, এ কি পরিণতি, এ কি ভাগ্যের কৌতুক। হায় রে হায়, ঘরেতে এলো না সে তো, হৃদয়ে তার নিত্য আনাগোনা। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। মনে পড়ে গেল আমার ছেলেবেলার ফেলে আসা দিনের কথা। সরস্বতীর সেই ছোট্ট মুখটি, সেই অপূর্ব গান, হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। হায় রে, আমি মনে মনে বলে উঠলাম, সরস্বতী তুই কোথায় আছিস? হয়তো তুই আমাদের মধ্যে আর নেই। যেখানে থাকিস ভালো থাকিস। পারলে তোর দাদাকে ক্ষমা করে দিস। তোর সুকুমার দাদা তোর জন্য কিছুই করতে পারেনি। বাড়ি ফিরে এসছিলাম মৌন মূক মুখে। তারপর এখনো যখন অলস অন্যমনে একাকী জনান্তিকে দিন কাটাই, মনে পড়ে যায় সরস্বতীর সেই মুখ, আর মনে পড়ে যায় সেই গান, হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। হাই সজনী হাই। সরস্বতীর মতো মেয়েরা এত ভালো যে ভগবানও হয়তো তাদেরকে নিজের কোলে নিয়ে নেয়। হে কৃষ্ণ, হে মাধব, তুমি ওকে তোমার অঙ্কে ঠাঁই দিও, ওর সমস্ত যন্ত্রণা মুক্ত করো। আর এই হতভাগ্য সুকুমারকে পারলে ক্ষমা করো, যে কথা দিয়েও কথা রাখতে পারেনি।